আমার সৎ ভাইদের যে বিষয়টা এটা একটু আলোচনা করা দরকার। কারণ সৎ ভাইদের বিষয়টা হচ্ছে তারা আমার বাবার ঔরসজাত সন্তান। যেহেতু সারা বাংলাদেশে আমার বাবার অসংখ্য ছাত্র আছে এবং অসংখ্য মানুষ আমার বাবাকে মহাব্বত করে, সেজন্য আমার সৎ ভাইদের বিষয়টা যখন সামনে এনে আমার ব্যাপারে নিন্দা করা হয়, তাহলে যে কোনো মানুষ তখন আমার ব্যাপারে বিরূপ মন্তব্য করতে বাধ্য হয়। মানুষকে ইমোশনাল বানানোর এটা অন্যতম একটা কৌশল হচ্ছে আমার সৎ ভাইদের বিষয়টা সামনে আনা। তো আমার সৎ ভাইদের বিষয়ে যদি বলতে চাই, যদি বলি, তাহলে অনেক কথা আছে। এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ পরে। আপাতত সংক্ষিপ্ত আকারে কিছু কথা না বললেই নয়। সেটি হচ্ছে যে বাবার মৃত্যুর পরে আমার সৎ মায়ের সাথে আমি যোগাযোগ করি, ওনার সাথে কথাবার্তা বলি যে কিভাবে আমাদের মধ্যে কোনো ঝামেলা না হবে, কিভাবে আমরা সুন্দরভাবে চলতে পারি, সে ব্যাপারে অনেক কথাবার্তা হয়। তো এর মধ্যে একটা প্রসঙ্গ আছে বাবার ঋণের প্রসঙ্গ। বাবার কিছু ঋণ ছিল, তো সেখানেও ছিল, আমাদের আলোকবালিতেও ছিল। আবার কিছু জমি বন্ধক, কিছু বন্ধক জমি বাবা রেখে গেছেন। প্রায় 2টা জমি বাবা বন্ধক রেখে গেছেন বাবার জীবদ্দশাতে। তো এই বিষয়গুলোর সুরাহা করা প্রথমে প্রয়োজন। এই জন্য আমি আমার সৎমার সাথে কথা বলি। তো তিনি আমাকে খুব জোরালো ভাবে বলেন যে তুমি ঋণ পরিশোধ করার একটা ব্যবস্থা করো। তো কিভাবে করা যাবে, আমরা তো তখন ছাত্র। তো আমি ওই বছর দাওরায়ে হাদিস পড়ি, যে বছর আব্বা মারা গেছেন। তো ওই সময় একটা আলোচনা হয় জমি বিক্রি করার ব্যাপারে। তো জমি বিক্রি করার ব্যাপারে উনি আমাকে তাগদা দিতেছিলেন। আমি বারংবার চেষ্টা করে, অনেক কৌশল করে, অনেক চেষ্টা করে একজন খরিদ্দার ব্যবস্থা করলাম। আমাদের আলোকবালির কান্দাপাড়ার শামসুল মামা, যিনি মৃত্যুবরণ করেছেন কিছুদিন আগে, তো ওনার মেয়ের জামাই, সে রাজি হয়েছিল জমিটা ক্রয় করার ব্যাপারে। তো আলোচনা হয় বৈঠকের মাধ্যমে, তারপর 5,000 টাকা বাইনাও রাখা হয়। পরবর্তীতে যখন আমার সৎমাকে বিষয়টা জানায়, তিনি বলেন যে না, আমি জমি বিক্রয়ে রাজি নই। তখন বিষয়টা একটু হতাশাজনক হয়েছে। এটা যে কেউ এটা নিজের জন্য হতাশার কারণ, কষ্টের কারণ মনে করবে। কারণ অনেক কষ্ট করে, অনেক তদারকি করে খরিদ্দার ব্যবস্থা করা হয়েছিল। তো উনি কেন বললেন যে জমির বিক্রয়ের ব্যবস্থা করতে? তো পরবর্তীতে উনি বিভিন্ন বাহানা দিয়ে বলছেন যে না, জমি বিক্রি করব না। ঠিক আছে, যদি না করে তাহলে উনি বিভিন্ন উজুর আপত্তি দেখায়। যদিও সেগুলো সমাধান, উজুর আপত্তি সমাধান করা সম্ভব ছিল, কিন্তু তিনি এক কথায় তিনি জমি বিক্রি করবেন না। তো ভালো কথা, বিক্রি করবে না। কেউ যদি না করে তাহলে তো এখানে আর জোর জবরদস্তির কিছু নাই। পরবর্তী প্রসঙ্গ আসে যে উনি আমাকে একটা ফরাইজের কাগজ দেয় এবং উনি দাবি করে যে এটা নাকি বাবা ফরাইজ করে দিয়েছে। কিন্তু যদিও ওনারা দাবি করে, আমার সৎ ভাই সৎ মা তারা দাবি করে যে এই ফরাইজটা বাবা লিখে গেছে, কিন্তু এটা বাবা এই ফরাইজ লিখে যাবে, এটা আসলে বিশ্বাসযোগ্য নয়। কারণ এত বিভ্রান্তিকর, ভুল তথ্য এবং অসংলগ্ন লেখা, এটা বাবা কিভাবে লিখতে পারে, এটা আমার বুঝে আসে না। এটা শতকরা 95% সম্ভাবনা যে এই ফরাইজটা তারা নিজেরাই বানিয়ে তারপর এটাকে বাবার নামে চালাচ্ছে। তো এই ফরাইজ তারা আমাকে দেখিয়ে বলে যে এই অনুযায়ী সম্পদ বন্টন করতে হবে, যদি এই অনুযায়ী বন্টন না করে তাহলে তারা মানবে না, এই অনুযায়ী হতে হবে। তো ফরাইজ এটা কেন এটা অগ্রহণযোগ্য, এই ফরাইজের মধ্যে বেশ কিছু বিষয় আনা হয়েছে। এখানে বাবার যে দিয়ারা রেকর্ড, দিয়ারা পর্চা বাবার নামে আছে যে 2টা, এই 2টা রেকর্ডের অংশ লেখা হয়েছে। যে একটা আছে হচ্ছে 403 নং খতিয়ান, আর আরেকটা আছে হচ্ছে 404 নং খতিয়ান। তো এই 2টা ফরাইজের, এই 2টা পর্চা ফরাইজে উল্লেখ করা হয়েছে এবং এখানে অংশ উল্লেখ করা হয়েছে। সর্বমোট বাবার প্রাপ্য লেখা হয়েছে 133%। এখানে অংশ উল্লেখ করা হয়েছে।
তো এই যে উল্লেখ করা হয়েছে এই দুই খতিয়ানে, আসলে বাবার প্রকৃত অংশ 133% হয় না। এখানে 403 নং যে খতিয়ান আছে এটাতে বাবার অংশ হয় 104%। তারপর 404 নং যে খতিয়ান, এই যে 403 নং খতিয়ান, এটা এখানে বাবার অংশ আছে 0.559। তো এখানে সর্বমোট শতাংশ আছে 186%। তো আমি সংক্ষেপে বলছি, বিস্তারিত এখানে বলছি না, যদি প্রয়োজন হয় অন্য এক আলোচনা এই ব্যাপারে বিস্তারিত বলবো। তারপরে দেখেন এখানে 404 নং খতিয়ান, এখানে সর্বমোট জমি আছে 52%। তো দুইটা খতিয়ানে একটাতে বাবার অংশ হয় প্রাপ্য হিস্সা অনুপাতে বাবার জমির শতাংশ হয়, একটাতে 104%, আর একটাতে হচ্ছে 17%। সর্বমোট 121% মতো জমি হয়। তো এখানে লেখা হয়েছে 133%, প্রায় 12% জমি বেশি লেখা হয়েছে। তো এটা গেল একটা অসামঞ্জস্যতা। তারপর এখানে লেখা হয়েছে যে তারামহল বেগমকে, অর্থাৎ আমার মাকে হেবাসূত্র 20% লেখা হয়েছে। 20% লেখা হয়েছে হেবাসূত্র। তো প্রকৃত অর্থে আমার মায়ের নামে হেবাসূত্র বাবা দলিল করে দেয় হচ্ছে, প্রকৃত অর্থে দলিল হচ্ছে এই যে 32%। তো 32%কে এখানে 20% লেখা হয়েছে। তো এটা হচ্ছে একটা ভুল। আরেকটা ভুল, এক হচ্ছে পর্চার হিস্সা ঠিক নাই, অংশ ঠিক নাই। আরেকটা হচ্ছে এখানে জমির যেখানে দলিলের মধ্যে আছে 32%, সেটাকে লেখা হয়েছে 20%। তারপর সবচাইতে বড় জঘন্য ভুল যেটা, সেটা হচ্ছে যে এই খতিয়ানের মধ্যে, এই পর্চার মধ্যে দিয়ারার যে পর্চা আছে, এখানে যে সমস্ত দাগ আছে, যেমন 403 নং খতিয়ানে 403 নং খতিয়ানের 12,639, 12,639 এই যে দাগটা, 12,639 যে দাগটা আছে, এই দাগটা বাবা বিক্রি করেছেন। এখানে প্রায় 16% জায়গা বাবা বিক্রি করেছেন শওকত সাহেবের কাছে। শওকত জিনার ঈদগার পাশে, উত্তরপাড়া যে ঈদগাহ আছে, ঈদগার পাশে ওনার বাড়ি। তারপর 12,615, এই যে 12,615 এই যে দাগটা আছে, এটা বাবা বিক্রি করেছেন সাদেক সাহেবের কাছে, যিনি বাবুর্চি রান্না বান্নার কাজ করেন, ওনার কাছে। তারপরে আরো আছে 12,634, এটাও এখানে আছে 12,634, এই যে দাগটা 634। এই জমিটা বিক্রি করেছেন কাশেম সাহেবের কাছে। তো সর্বমোট এই যে বিআরএস এর খতিয়ান, যেই খতিয়ান দিয়ে এখানে ফরাইজ বানানো হয়েছে, এখানে এই দুইটা খতিয়ানে বাবার বিক্রি করা আছে 77%, আমার মায়ের দলিল সহ 32% সহ সর্বমোট 77% জমি এখান থেকে মাইনাস হবে। এই দুই পর্চা থেকে মাইনাস হবে, বাদ যাবে। এরপরে বাকিটা হিসাব হবে, এটা যদি দিয়ারা হিসাবে যদি বিবেচনা করে। আর দিয়ারা রেকর্ড তো ঝামেলা আছে, এই রেকর্ডের মধ্যে অন্যান্য অংশীদার যারা, যেমন মফিজউদ্দিন, আব্দুল খালেক, তাদের ওয়ারিসদের নাম দিয়ারা রেকর্ডে আসে নাই, এবং তারা কোনো নাদাবিও দেয় নাই, তারা জমিও নেয় নাই। আর তারা আমাকে দলিল করে দিয়ে গেছেন সেটা পরবর্তীতে। তো সেই হিসাবে দিয়ারা রেকর্ডে তাদের নাম আসার দরকার ছিল, সেটাও আসে নাই। তো দিয়ারা রেকর্ডটাই মূলত ভুল। আর পরবর্তী আরেকটা কথা হচ্ছে যে এই যে দলিলটা, এটা হচ্ছে আব্দুল হাই সাহেবের ওয়ারিস, আমাদের বাড়ির প্রতিবেশী মুসাম্মদ মরিয়ম বেগম, ওনাকে কাগজপত্রে মনোয়ারা ওনার নাম। ওনারা এই যে এই দলিল মূলে আমার মাকে জায়গা দলিল করে দেয়। তো ওনারাও আরএস রেকর্ডের মালিক।
কিন্তু দিয়ারায় ওনাদের নাম আসে না, এটা ভুলবশত আসে নাই। তো এই সমস্ত ওয়ারিসদের নাম ভুলবশত দিয়ারায় আসে নাই। তো আসে নাই বলে কি ও প্রকৃত ওয়ারিস কি বাতিল করা যায়? প্রকৃত ওয়ারিস তো বাতিল করা যায় না। একজনের নামে যদি বেশি চলে আসে, একজনের নাম বাদ পড়ে যায়, তাহলে সেটা সংশোধন যোগ্য। তো প্রথমত কথা হচ্ছে দিয়ারা রেকর্ডটার মধ্যে ঝামেলা। দ্বিতীয়ত কথা হচ্ছে যে এই দিয়ারা রেকর্ডের ভিতরে যে সমস্ত সম্পত্তি আছে সেগুলো থেকে ৭৭% জায়গা বাবা বিভিন্নভাবে দলিল করে দিয়েছেন অন্যদেরকে এবং বিক্রি করেছেন। তো এই জায়গাগুলো মাইনাস করা হয় নাই। তাহলে সমস্যা এই যে এই ফরাইজের মধ্যে মূলত কয়েকটা সমস্যা। এক হচ্ছে ভুল রেকর্ড অনুযায়ী ফরাইজ করা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে এখানে অংশ ভুল লেখা হয়েছে, সর্বমোট অংশ বেশি লেখা হয়েছে। তৃতীয়ত সমস্যা হচ্ছে যে আমার মায়ের দলিল হচ্ছে ৩২%, এটাকে ২০% লেখা হয়েছে। আর চতুর্থ সমস্যা হচ্ছে এখানে বাবার বিক্রি করা জমিকে বাদ দেওয়া হয় নাই, সেগুলো সহ ফরাইজ করা হয়েছে। তো এটা তো বাবা এরকম ফরাইজ করবে, এটা আসলে বিশ্বাসযোগ্য নয়। এটা এটা আমার মনে হয় যে এরা নিজেরাই এরকম ফরাইজ তৈরি করে সেটা তারপর তারা মানুষদেরকে দেখাচ্ছে যে বাবা এই ফরাইজ তৈরি করে গেছে, বাবা লিখে গেছে। এটা এখন শামসুল এটা মানতেছে না। মূলত মূল বিষয়টা এরকমই হবে। আর যদি এটা সঠিক মেনে নেই তাহলে কিভাবে সম্ভব এই ফরাইজ অনুপাতে সম্পদ বন্টন করা? বাবার বিক্রি করা জমি কি আমি কি তাদেরকে দিতে পারবো? তারপর আমি যখন তাদেরকে প্রকৃত বিষয়ে বুঝাইলাম এই ফরাইজ আমাকে দেখানোর পরে তারা সেটা মানতে রাজি না। তারা আমাকে হুমকি দেয়, অমুকের সাথে কথা বলবে, তমুকের সাথে কথা বলবে, তারা নিজেরা দেখে নিবে, নিজেরা ব্যবস্থা করবে। তো আমি বললাম ঠিক আছে, যদি আমাকে তো আমার কথা বিশ্বাস না করো তাহলে তোমরা নিজেরা যা পারো, তোমরা যে যেভাবে পারো সেভাবে করো। তো এই কথার উপরেই তারা এতদিন যাবৎ চেষ্টা করতেছে। তো আমাকে যদি যদি সঠিকটা না বুঝতে চাই তাহলে আমি কিভাবে তাদের সাথে সমাধান করব? তারপর এখন বলতেছে যে বাবার যে সমস্ত জমি সেগুলো থেকে তারা ফসল পাইতেছে না, সেগুলো থেকে সেগুলো তারা বুক দখল নিতেছে না। তো ফসল পাইতেছে না, বুক দখল নিতেছে না, এটার দায়টা কার? এটার দায় কি আমার নাকি তাদের? কারণ তারাই তো আপোষে আসতেছে না, বুঝতে চাইতেছে না। তাদেরকে কয়েকবার বলা হয়েছে যে তোমরা বসো, বসে মীমাংসা করো। গত ২ বছর আগে আমার নরসিংদী ইসলাহুল উম্মাহ সংগঠন ২ বছর বা ১.৫ বছর হবে। তো ওই সময় ইসলাহুল উম্মাহ সংগঠনের একটা মিটিং হয় নরসিংদীতে, আমি সেখানে ছিলাম। আমাকে কয়েকজন ওলামায়ে কেরাম তারা বলেছেন যে আসলে আপনাদের সৎ ভাইদের সাথে যে ঝামেলাটা আপনার, এটা মীমাংসা করা দরকার। আমি বললাম ঠিক আছে, আপনারা দায়িত্ব নেন। আমি তো তাকে কতবার বলছি বসার জন্য, আলোচনা করার জন্য, কথা বলার জন্য, কিন্তু কথা বলে না। তো এখন আপনারা যদি দায়িত্ব নিয়ে যদি সঠিক সমাধান করাইতে পারেন তাহলে আপনারা দায়িত্ব নিয়ে করান। তখন পশ্চিম পাড়ার আব্দুল্লাহ ভাই উনি বলছেন যে মাওলানা আব্দুল্লাহ সাহেব উনি বলছেন যে আমি এটার দায়িত্ব নিলাম। তো উনি তার সাথে কথা বলেছে। আমি ফোন দিলাম কয়েকবার, ভাই আব্দুল্লাহ ভাই কি অবস্থা? বলে ভাই তার সাথে তো আমার কথা কিছু হয়েছে, পুরোপুরি হয় নাই, দেখি আর কিছুদিন, আর একটু সময় দেন আমাকে। তো ওনাকে আমি সময় দিলাম। পরবর্তীতে শেষ পর্যন্ত প্রায় ১ মাস চলে গেছে। এরপরে আমি আব্দুল্লাহ ভাইকে বললাম যে ভাই আপনি আমাকে একটা কিছু জানান, একটা কিছু বলেন। শেষে আব্দুল্লাহ ভাই আমাকে বললো যে ভাই এরা আসলে এখন এইভাবে বুঝতে চায় না, এরা এইভাবে পাত্তা দিতেছে না, বিষয়টাকে গুরুত্ব দিতেছে না। তো এই হচ্ছে অবস্থা। গত ৪-৫ মাস আগে আমার বড় বোনের সাথে কথা বলছে যে বোন আপনার আমাদের একটা ফাইসালা করে দিন। বড় বোন বলছে যে তুমি কাগজপত্র নিয়ে আসো, শামসুল ইসলামও কাগজপত্র নিয়ে আসো, আমরা দেখি। পরে বলছে ঠিক আছে আমি আসবো। তারপর আর কোনো পাত্তা নাই। আমি ফোন দিই ফোন ধরে না, আমার বোন ফোন দেয় ফোন ধরে না। তো এই ড্রাইভার কি আমার নাকি তাদের? তারপরে সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাবার যে সমস্ত জমি আলোকবাড়িতে আছে সেগুলোর বড় একটা অংশ বাবা নিজে বন্ধক দিয়ে গেছেন। একটা জমি প্রায় ১ কানির মতো, আর আরেকটা জমি প্রায় অর্ধকানির মতো। তো ১.৫ কানি জমি তো বাবা নিজে বন্ধক দিয়ে গেছেন। তো সেগুলোর ফসল তো বন্ধক ছোটানোর আগ পর্যন্ত কেউ দাবি করতে পারেনি। এই জন্য আমি বলছিলাম যে বাবার মৃত্যুর পরে বাবার ঋণ পরিশোধ করবো, সাথে সাথে জমির বন্ধক গুলো ছোটাবো, কিন্তু তারা সেটাতে রাজি হয় নাই। তো রাজি হয় নাই, তো বন্ধক জমির ফসল তারা কিভাবে চাইতে পারে? হ্যাঁ, কিছু জমি আছে বন্ধক ছাড়া। তো সেখানে যতটুকু জমি আছে বন্ধক ছাড়া, এটাকে যদি আমরা তাদের যে তারা যে বাড়িতে আছে সেটার সাথে যদি আমরা তুলনা করি তাহলে মোটামুটি সমান সমান হয়ে যাবে, বা আরো কিছু বেশিও থাকতে পারে। সেখানে সেখানে তো তারা বাড়ি ভোগ দখল করতেছে। তো আমরা তো ঝামেলা করতেছি না। বাবার বন্ধকি জমি যেগুলো যেগুলো বাবা নিজে বন্ধক দিয়ে গেছে সেগুলো বাদ দিয়ে তারপরে
এখানে কতটুকু আছে সেখানে কতটুকু আছে সেভাবে হিসাব করতে হবে। তো তারা কাগজপত্র নিয়ে বসতে রাজি হয়নি, এবং তারা এই যেরকম অযৌক্তিক ফরাইজ, যে ভুল ভ্রান্তিকর ফরাইজ তারা উপস্থাপন করতেছে এবং সে অনুযায়ী দাবি করতেছে, তাহলে সমস্যা তো তাদের মধ্যে। বিক্রি করার জন্য আমি কিভাবে তাদেরকে এনে দিব? তো এই ব্যাপারে আরো অনেক কথা আছে, অনেক প্রাসঙ্গিক আলোচনা আছে, আমি সেগুলোতে যাচ্ছি না, সংক্ষিপ্ত আকারে বললাম। তো তারা মূলত এই যে কুচক্রী মহল, তারা তাদেরকে উস্কানি দেয়, উস্কানি দিয়ে বুঝায় যে তোমরা এইভাবে মাইনা নিও না, তোমরা এই ভরা এই অনুপাতে তোমরা নিবা, তোমাদের ব্যবস্থা আমরা করব। তো তারা স্বাভাবিক লোভে পড়ে গেছে, লোভে পড়ে তারা মনে করতেছে যে এইভাবে যদি আপোষ হয়ে যায় তাহলে যদি আমাদের লস হয়ে যায়, তো ওই যে বাহিনী তারা ঘোরাইতেছে তাদেরকে। দেখা গেছে যে তাদেরকে বলে দিছে যে আমাদেরকে ছাড়া তোমরা আপোষ হইবে না, আর এরাও বলে যে তাদেরকে ছাড়া আমরা আপোষ হইব না, একজন আরেকজনকে ছাড়ে না। তো একজন আরেকজনকে ছাড়ে না, আর সবাই মিলে একসাথে এক কথা, যে তারা পুরাতন ওয়ারিশ যারা, আমার বাবার ফুফাতো ভাই যারা, তাদেরকে তারা ওয়ারিশ হিসাবে মানে না। আইন যদি মানুষ বুঝতে না চায় তাহলে সেটা সহজে সুরাহা করা যায় না। তো এই আমার সৎ ভাই যারা, তাদের কথা বিভিন্ন জায়গায় উপস্থাপন করে তারা আমাকে, আমার ফুফাতো ভাই বা অন্যান্য কিছু মানুষ, তারা আমাকে দুর্বল করার চেষ্টা করে, কিন্তু বাস্তবতা যদি কেউ যদি দেখে তাহলে বুঝতে পারবে যে আসলে সমস্যাটা কোন জায়গায়। কারণ বাবার বিক্রি করার জমি আমি কিভাবে দিব? এটা কি বললে কি সম্ভব? তো আমার ফুফাতো ভাই, তিনি যেই 2023 সালের দিকে আমি যখন মাদ্রাসা করার প্ল্যান নেই, তখন তিনি এসে ঝামেলা করে এবং বলে যে এই সমস্ত ওয়ারিশ সঠিক না, এই সমস্ত দলিল সঠিক না, এবং আমার বাড়িতে এসে বিভিন্ন লোক নিয়ে তখন আমার উপর একটা হামলা করার চেষ্টা করে। তো আমি নিজের নিরাপত্তার জন্য, এবং যেহেতু আমার কাগজ প্রকৃত অর্থে সঠিক এবং এটার স্বীকৃতির জন্য, আমি তখন আইনের দ্বারস্থ হই। তখন আইনের দ্বারস্থ হওয়ার পরে তারা সেখানে গিয়ে মিথ্যা জবানবন্দি দেয়, তারা বলে যে না আমরা তো এগুলো জানি না, কিছু এরকম কোনো কিছুই হয় নাই। বাকি বিআরএস রেকর্ড সংশোধনের মামলা চলমান আছে, কারণ আমার বাবার নামে, আমার মায়ের নামে দলিল করা জমি যেগুলো তার মায়ের নামে উঠে গেছে, আমার ফুফুর নামে উঠে গেছে, সেগুলো তো সংশোধন করতে হবে। তো ওটা চলমান আছে এখন। তো এখন আমার ফুফাতো ভাই যিনি, তিনি কিছুদিন পর পর আমাদের বাড়িতে যায়, ডিস্টার্ব করে, প্রায় 2 বছর যাবত আমার মাকে যা খুশি তা বলে গালিগালাজ করে। তো তারপরে গত 6-7 মাস আগে আমাদের বাড়ির আঙ্গিনার যে বেড়া ছিল, এই বেড়াগুলো সে ভাঙচুর করে, আমাদের বিভিন্ন জিনিসে ক্ষতিগ্রস্ত করে। তারপরে আমাদের বাড়িতে সিসি ক্যামেরা লাগানো ছিল, সেগুলোকে নষ্ট করে। তারপরে আমাদের বিভিন্ন জমি যেগুলো কৃষকদের কাছে দেওয়া হয়েছে, সেগুলোকে সে ভয়ভীতি দেখায় মানুষকে, বিভিন্ন লোকজন নিয়ে, তারপর তাদেরকে ভয়ভীতি দেখায় যে ক্ষেত থেকে উঠে চলে যেতে হবে। তারা ফসল লাগিয়েছে ক্ষেতে, কিন্তু সেই ফসল পরবর্তীতে তারা তদারকি করতে পারে নাই, তাদেরকে উঠিয়ে দিয়েছে। তো এইভাবে আমাদের যারা কৃষক ছিল জমির, তাদেরকে আমাদের ক্ষতিপূরণ দিতে হয়েছে, কারণ তারা বলছে যে আমরা তো ক্ষেত চাষাবাদ করেছি, ফসল করেছি, আমাদের অনেক শ্রম গেছে, কিন্তু এখন যদি আমরা ক্ষেতে থাকতে না পারি, আমাদেরকে উঠায় দেয়, তাহলে আমরা আমাদের ক্ষতিপূরণ পাবো কোথায়? তো তারপর তাদেরকে জরিমানা সহ আমাদেরকে তখন তাদের যেই টাকা ছিল সেই টাকা ফেরত দিতে হয়েছে। তো তার পরবর্তীতে সবচেয়ে বড় কথা হচ্ছে, তিনি জমি পাবে আরএস রেকর্ড অনুযায়ী এক কানির মতো, এক কানির চেয়ে কিছু কম। আমার ফুফাতো ভাই যিনি জামাল, তো উনি প্রায় 5-6 কানি জায়গা উনি দখল করে রেখেছেন, দখল করে নিয়েছেন। উনি কিসের ভিত্তিতে এই জায়গাগুলো দখল করেছেন? আমার সৎ ভাইদের কথার ভিত্তিতে। তারা কি এই জায়গাগুলো কি তারা পায়? তাহলে আমার মায়ের নামে দলিল করা জমি কোথায় গেল? তারপর আমি যে দলিল করলাম আমার বাবার ফুফাতো ভাইয়ের ওয়ারিশদের কাছ থেকে, ফুফুর ওয়ারিশদের কাছ থেকে, সেগুলো কোথায়? তো এই দলিলগুলো তারা না মেনে ও লঙ্ঘন করে, তারা বিভিন্ন বাহানা দিয়ে একেবারে সব জমি তারা দখল করে ফেলেছে। এমনকি আমাদের বাড়িতে পর্যন্ত তারা বিভিন্ন রকমের বেড়া, বিভিন্ন রকমের বাঁশ দিয়ে তারপর সেখানে তারা ঝামেলা সৃষ্টি করেছে। তো
মানুষ, উনি তো একখানি জমি না হয় পাবে, তাহলে এতগুলো জমি উনি কিসের ব্যক্তিত্ব দখল করলো? এই ব্যাপারে আমার সৎ মায়ের সাথে আমার বড় বোন কথা বলেছে যে আপনারা কি তাদেরকে উস্কানি দিচ্ছেন কিনা, বলছেন কিনা যে তারা যেন এরকম করে? না, আমরা এরকম কোনো কিছু বলি নাই। তো ওনার কি অধিকার আছে যে উনি এই এত বেশি পরিমাণ জায়গা উনি দখল করবে? তারপরে আমাকে বিভিন্ন সময় হুমকি দেয়, আমাকে পাইলে এন করবে তেন করবে। তাহলে এটা রেকর্ড সংশোধন করতে চাওয়া, এটা কি আমার অপরাধ? আমার মায়ের নামে দলিল করা জায়গা ওনার মায়ের নামে চলে গেছে। হ্যাঁ, উনি বলে যে ওনার ছেলে ওই দিন ফেসবুকে লিখলো কি যে আসলে এটা উনি করে নাই। তো উনি যদি না করে থাকে তাহলে কে করছে? যে কোনো একজন তো করছে। আমার বাবা তো বিআরএস রেকর্ড যখন হয় তখন বাড়িতে ছিল না। ওই সময় বাবা ওই সমস্ত কাগজপত্র নিয়ে ঘাটাঘাটি করতো না। উনি হয়তো ওই সময় বিভিন্ন মাদ্রাসার দায়িত্বে ছিল। আর আমার বাবা যদি দিয়ারা রেকর্ড করতো, দিয়ারা রেকর্ডের জরিপ যদি লেখাইতো, তাহলে নিজের ক্রয় করা জমি কি অন্যদের নামে দিয়ে দিতে পারতো? আমার মায়ের ক্রয় করা জমি কি অন্যদের নামে দিয়ে দিতে পারতো? এটা সম্ভব না। এটা অন্য কেউ করছে, হয়তো আমার ফুফাতো ভাই না করলে হয়তো ফুফারা করছে, অথবা অন্য যে কেউ করছে। কিন্তু যেই করুক, যেটা ভুল সেটা তো ভুল স্বীকার করতে হবে। যে কে করছে আমি জানি না, এখন যা আছে সেভাবেই আবার নিতে হবে। সে অনুযায়ী আমার মায়ের কেনা সম্পদ তুমি নিতে চাওয়া, এটা কতটুকু আইনসঙ্গত? তো এই পর্যন্ত এই ওয়াল দেওয়া, তার পরবর্তীতে জাল দলিল করা, জাল খারিজ করা, তার পরবর্তীতে এই এভাবে আমাদের বাড়িতে এসে আমাদের বাড়িঘর ভাঙচুর করা, আমাদের বিভিন্ন জিনিসপত্র নষ্ট করা, এর পরবর্তীতে কৃষকদেরকে জমি থেকে উঠিয়ে দেওয়া, এইভাবে প্রায় 3 থেকে 4 লক্ষ টাকার ক্ষতি আমাদের করে ফেলেছে ইতিমধ্যে এই নওয়াব আলী ফুফার ছেলে জামাল। তো এই ক্ষতিপূরণগুলো আমাদেরকে কে দিবে? এই যে ক্ষতিগুলো আমাদের করা হলো, কে দিবে এই ক্ষতিপূরণ? তারপরে ওই দিন কে জানি ফেসবুকে এই ব্যাপারে লিখেছে যে সেটা তো মূলত আমাদের বিষয়ে সেখানে লেখা হয়নি, আমাদের বিষয়টা প্রসঙ্গ হিসেবে হয়তো উল্লেখ করা হয়েছে। তো উল্লেখ করা হয়েছে ফেসবুকে, মূল বিষয় ছিল যে সে সন্ত্রাসদেরকে নাকি টাকা দেয়। তো কে সন্ত্রাস কে ভালো সেটা তো আর আমি জানি না, এটা যে লিখছে তাকে জিজ্ঞাসা করা হোক যে কে সন্ত্রাস বা কে ভালো। তো সেখানে এই বিষয়গুলো যখন লেখা হয়েছে, তখন জামাল ভাইয়ের ছেলে সে ফেসবুকে আমার ব্যাপারে এবং তার সৎ চাচার ব্যাপারেও বিভিন্ন রকমের কথাবার্তা সে লিখেছে। তো যেগুলো সে লিখেছে, সে সেখানে যেগুলো লিখেছে এর মধ্যে আমার সৎ ভাইদের প্রসঙ্গ আনা হয়েছে। এটা মূলত আমাকে দুর্বল করার জন্য এবং মানুষকে আয়ত্ত করার জন্য, মানুষকে ইমোশনাল করার জন্য আমার সৎ ভাইদের বিষয়ে প্রসঙ্গ টানা হয়েছে। সৎ ভাইদের বিষয়ে আমি বললাম যে আসলে মূল বিষয়টা কি, আমি কি তাদেরকে সম্পদ দিতে চাচ্ছি না, নাকি তারা ভানুয়ার দাবি করতেছে, বা তারা মূলত একটা সংঘবদ্ধ একটা চক্রের সাথে তারা সম্মিলিতভাবে চক্রান্তে লিপ্ত হয়েছে, এটা আমি উল্লেখ করেছি। তারপর জ্যাঠাতো ভাইদের কথা উল্লেখ করেছে। জ্যাঠাতো ভাইরা, আমার জ্যাঠা যতটুকু প্রাপ্য তার চাইতে বেশি জায়গা বিক্রি করেছে। আমি কিছুক্ষণ আগে দলিল দেখাইলাম। তো এটা আগের ভিডিওতে দলিল দেখানো হয়েছে। আগের ভিডিওটা আপনারা এই আমার আইডি থেকে পূর্বের ভিডিওগুলো দেখলেই সেখানে পাবেন যে আমার জ্যাঠা যতটুকু প্রাপ্য তার চাইতে বেশি জমি তিনি বিক্রি করে ফেলেছেন। তারপর আবার খারিজ করেছেন, জাল দলিল করেছেন। তো গুরুতর জঘন্য জঘন্য অপরাধ তো তারা করেছে। তারপর আবার সেখানে বলেছে যে আমি নাকি ভুয়া ভাবে বিভিন্ন ব্যক্তিদের কাছ থেকে আমি মালিকানা হিসাবে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে জমি দলিল করে নিয়েছি, সেগুলো নাকি ভুয়া। তো যদি দলিলগুলো যদি ভুয়া হয়, যেই দলিলগুলো এখানে আছে, এই যে দলিলগুলো, এদের মালিকানা আমি তো দেখাইলাম, আগের এক ভিডিওতে আমি দেখাইছি, আপনারা দেখেন সেই ভিডিওর মধ্যে আছে যে তাদের এই যে মালিকানা সূত্র, যে কিভাবে তারা মালিক হইলেন, সেগুলোর মালিকানা, এবং আরএস রেকর্ডে তাদের যে নাম আছে, মফিজউদ্দিন, আব্দুল খালেক, হ্যাঁ, এদের নাম আরএস রেকর্ডে আছে। এটা আমি আগের ভিডিওতে দেখাইছি। হ্যাঁ, তো আপনারা আগের ভিডিওটা তালাশ করে দেখে নেবেন, আমার আইডিতে দেওয়া আছে, দেওয়া হবে ইনশাল্লাহ। তো বলতেছে যে আমি নাকি
এই এগুলো ভুয়া মালিকদের কাছ থেকে দলিল করছে। তো ভুয়া মালিকদের কাছ থেকে যদি দলিল হয়ে থাকে তাহলে তো এটা জাল দলিল। তো জাল দলিল যদি হয়ে থাকে, তো আমরা তো জাল দলিলের, আমাদের বিরুদ্ধে যখন জাল দলিল করা হয়েছে তাদের পক্ষ থেকে, আমার জ্যাঠাতো ভাই, ফুফাতো ভাই বা অন্যান্য ব্যক্তিদের পক্ষ থেকে, তখন সেটা কিন্তু আমরা তদন্ত করে বের করেছি যে আসল বিষয়টা কি। তো তারা বের করুক, বের না করে শুধু শুধু মিথ্যাচার করবে যে জাল দলিল, তো এটা তো কখনো যুক্তিসঙ্গত কথা হইতে পারে না। তারপর বলতেছে যে আমার দাদার নাকি 10 কানি জমি ছিল। এটা একটা জঘন্য মিথ্যাচার। দাদার 10 কানি জমি ছিল এরকম কোনো প্রমাণ আজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও দিতে পারবে না। কিন্তু সে লিখেছে তার এক লেখার ভিতরে, আমার জামাল ভাইয়ের ছেলে, তার আইডির নাম দেওয়া আছে জাহিদুল ইসলাম। তো সে তার আইডিতে লিখেছে যে আমার দাদার নাকি 10 কানি জমি ছিল। এটা কিয়ামত পর্যন্ত এই প্রমাণ দেওয়া সম্ভব না যে দাদার 10 কানি সম্পদ ছিল। তো যেটা ছিল না সেটা দাবি করা, এটা একটা মিথ্যাচার। যদি সে পারে প্রমাণ দেখ, কাগজপত্র দেখাক, যে এই কাগজের ভিত্তিতে সে প্রমাণ করুক যে এই যে 10 কানি জমির মালিক ছিল আমার দাদা। তারপর বলছে যে আমার ফুফুর নামে 52% জমি আসছে, এটা নাকি বেশি আসে নাই। তো প্রকৃত অর্থে এখানে মিথ্যা কথা দুইটা বলেছে, শুধু এই উক্তির ভিতরে দুইটা কথা বলেছে, দুইটা মিথ্যা কথা। সে বলছে আমার ফুফুর নামে নাকি 52% জমি, কিন্তু প্রকৃত অর্থে এই যে এই পর্চাগুলো, একটা হচ্ছে 82 নং খতিয়ান, 82 নং খতিয়ান, আর এই 82 নং খতিয়ানে এখানে আমার ফুফুর নাম আছে। 82 নং খতিয়ানের মধ্যে আমার ফুফুর প্রাপ্য আসে হিস্সা অনুপাতে, এখানে যেভাবে লেখা হয়েছে 19%। তারপর আরেকটা হচ্ছে 403 নং খতিয়ান, এখানে আছে 27%। তারপর আসে 404 নং খতিয়ান, এখানে আছে 9%। তো সর্বমোট প্রায় 57 বা 55% জমি আমার ফুফুর নামে আসে। তাহলে এটা একটা মিথ্যার আশ্রয় নিয়েছে। এক হচ্ছে মিথ্যা বলে আমার দাদার অংশ বেশি দেখানো হয়েছে, বেশি বলা হয়েছে, বেশি দাবি করা হয়েছে যে আমার দাদার অংশ নাকি আরো বেশি ছিল, গেল এটা এক মিথ্যা। দ্বিতীয় মিথ্যা, আমার ফুফুর নামে জমি আসছে প্রায় 57%, আর সে দাবি করেছে যে আমার ফুফুর নামে নাকি জমি আসছে 52%। তো এই এক কথার ভিতরে দুইটা মিথ্যাচার। যদি পারে প্রমাণ দেখাক যে আমার ফুফুর নামে 52% জমি বেশি আসে নাই, দুইটা রেকর্ডে হিসাব করে দেখাক। তারপরে সে এখানে আরেকটা দাবি করেছে যে 50 বছর আগে যে সমস্ত ওয়ারিসদের কাছ থেকে আমি জমি কিনেছি, তারা নাকি 50 বছর আগে জমি নিয়ে গেছে। কিন্তু 50 বছর আগে নিয়ে গেছে এই তথ্য প্রমাণ কিয়ামত পর্যন্ত তারা দেখাইতে পারবে না। তারা জমি নেই নাই। হ্যাঁ, কিছু জায়গা তাদেরকে যেটা দেওয়া হয়েছে সেটা ওয়ারিশ সূত্র না, সেটা ছিল তাদের মায়ের, মফিজউদ্দিন খালেক সাহেব ওনাদের মায়ের ব্যক্তিগত একান্ত জমি ছিল। সেটা তারা নিয়েছে, সেটা তাদের ওয়ারিশ সূত্র জমি নয়। এবং সেটা নেওয়ার ক্ষেত্রে সেটা তারা দলিল, এবং সেটা তারা নেওয়ার পরে কিছুদিন পরে বিক্রি করা হয়েছে। বিক্রি করার ক্ষেত্রে সেটার দলিল করে দিয়েছে আমার বাবা, আমার জ্যাঠা, তারা। কারণ তারা জানে এটা তাদের মায়ের সম্পদ। এইটা যদি তারা এখান থেকে নিজেরা দলিল করে বিক্রি করে, তাহলে কিছুদিন পর বলবে যে তোমরা তো ওয়ারিশ নিয়ে গেছো, তোমরা আর পাইবা না। এই জন্য তাদের মাথায় সেই বুদ্ধি ছিল। মফিজউদ্দিন খালেক সাহেব ওনারা কোনো একেবারে সাধারণ মানুষ ছিলেন না। ওনারা গ্রামের সমস্যার সমাধান করতেন, বিচার সালিশের নেতৃত্ব স্থানীয় মানুষ ছিলেন ওনারা। তো এই জন্য ওনারাও এই ঝামেলা যেন সৃষ্টি না হয় সেই জন্য তিনারা আগে এই কাজ করে গেছে। তিনারা কি করছেন, এই জমি যখন বিক্রি করে তখন সেটার দলিল করাইছেন আমার বাবা, চাচা, জ্যাঠা এদের মাধ্যমে। তো মূলত তারা ওয়ারিশ জমি নেয় নাই। তো তারা যেটা নিয়েছে সেটা তাদের মায়ের একান্ত একান্ত জমি। এটা সিএস রেকর্ডে বাংলাদেশ, একবারে বাংলাদেশের সবচেয়ে প্রথম যে জরিপ সেটা হচ্ছে সিএস রেকর্ড, এই যেটা পাকিস্তান আমলে করা হয়েছে। তো সেই রেকর্ডের ভিত্তিতে সেটা মফিজউদ্দিন খালেক সাহেবের মা সেটা ব্যক্তিগত মালিক, সেটা কোনো সমনের সম্পদ না, সমন বাড়ির সম্পদ নাই সেটা।
ওইটার দেখায়া, ওইটার বাহানা দেখায়া বলবে যে তারা ওয়ারিশ নিয়ে গেছে। তারা তো ওয়ারিশ তো পায় প্রায় 160% মতো। যদি সেটাতে যদি কিছু ইয়াও যদি করা হয়, যেগুলোর অতিরিক্ত দাগ আছে সেগুলো যদি বাদ দিয়েও যদি হিসাব করা হয়, তারপরেও তারা, আমার দাদার বোন যারা, আমার দাদার বোনেরা প্রায় 316% জমি পায়। আমার দাদার 3 বোন, 3 বোনেরা মিলে। তো আমি দাদার 2 বোনদের কাছ থেকে জায়গা দলিল করছি, 2 বোনদের ওয়ারিশদের কাছ থেকে। তো সেই ক্ষেত্রে আমি 129% জমি তাদের কাছ থেকে দলিল করছি। তো এটা তাদের 316% জমি মূলত 2 ঘরের মধ্যে, আমার দাদার কাছে হলো অর্ধেক আর আমার দাদার ভাইয়ের কাছে অর্ধেক। তো 316% জমির অর্ধেকে যে হার আসে, অর্ধেকের হার হচ্ছে 158%। এটা আমার দাদার কাছে দাদার বোনদের যে প্রাপ্যের অংশ, সেটা থেকে আমি 129% জমি দলিল করছি। কিন্তু বেশি জমি দলিল করি না, আর কম জমি দলিল করছি। তো আর তারা নিয়ে গেছে সেখানে মাত্র, এটা তাদের মায়ের একান্ত সম্পদ, ব্যক্তিগত সম্পদ ছিল, সেটাতে তারা 1 কানি জমি নিয়েছে। তাহলে 316 এই 1 কানি জমি তাদের ব্যক্তিগত মালিকানা জমি, তাদের মায়ের নিজস্ব জমি তারা নিয়েছে 1 কানি। আর সেটার বাহানা দেখিয়ে 316% জমি তারা নিয়ে গেছে বলে এটা দাবি করা, এটা তো জঘন্য একটা মিথ্যাচার। আর যদি পারে নোয়াবাড়ি আমার জামাল ভাইয়ের ছেলে, যদি পারো, তুমি যদি পারো, তাহলে তুমি প্রমাণ দেখাও যে এরা এই এরকম পর্যায়ের জমি নিয়েছে যার মাধ্যমে বলা যায় যে এরা নাদাবে দিয়েছে, বা এরকম কোনো কাগজপত্র করেছে, বা এরকম কোনো চুক্তিপত্র করেছে যে তাদের প্রাপ্য নাই, তাদের প্রাপ্য তারা বুঝে নিয়ে গেছে। এরকম কোনো প্রমাণ যদি তুমি পারো তাহলে তুমি দেখাও। কিয়ামত পর্যন্ত তুমি দেখাইতে পারবা না। তাহলে এই হচ্ছে মূল বিষয়। আমার নামে যে জঘন্য জঘন্য মিথ্যাচার সে করেছে এবং সেগুলো সে ফেসবুকে প্রচার করতেছে, মানুষকে বলতেছে, হ্যাঁ, মানুষ বিভ্রান্ত হচ্ছে। তো এই জন্য এই বিষয়গুলো উপস্থাপন করা আমি একান্ত প্রয়োজন মনে করছি। যেখানে আমাদের জমি ভুয়াভাবে, ভুলভাবে বিআরএস রেকর্ডভুক্ত করেছে তার বাবা অথবা তার দাদা বা অন্য যে কেউ, বা আমাদের ঘরের কেউ হতে পারে। মূলত আমার বাবা তো মূলত ওই সময় এই সমস্ত কাগজপত্র কোনো কিছু ঘাটাঘাটি করতো না। তো যে কোনো একজনে করেছে, তো যাই করেছে সেটা ভুল হয়েছে। তো এই ভুলকে না মেনে এটাকে বাস্তবায়িত করতে চাওয়া এবং আমার মায়ের ক্রয় করা সম্পদ নিয়ে যেতে চাওয়া, হ্যাঁ, এটা মূলত ভুল নয়, এটা জঘন্য একটা অপরাধ। হ্যাঁ, তারপর হুমকি ধমকি দেওয়া যে মামলা উঠায় দিতে হবে, যেভাবে বিআরএস আছে সেভাবেই দিতে হবে, হ্যাঁ, এভাবে দাবি করা। তারপর অল্প কিছু সংখ্যক জমির বাহানা দিয়ে আমাদের ফুল সম্পদ দখল করে নেওয়া। তারপর আমাদের বাড়িঘরের আঙ্গিনা ভাঙচুর করা। তার পরবর্তীতে আমার মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা, বিভিন্ন লোক পাঠিয়ে দেওয়া চাঁদাবাজি করার জন্য আমাদের বাড়িতে। হ্যাঁ, এগুলো কি মানব সভ্যতায় কখনো সমর্থন করবে? একদিন মানুষের মৃত্যুবরণ করতে হবে। এই যে জঘন্য অত্যাচার তুমি করতেছ, তোমার শাস্তি কিন্তু দুনিয়াতেও হতে পারে। এজন্য আল্লাহকে ভয় করো। আর জামাল ভাইয়ের ছেলে, তুমি যদি পারো, তুমি যে দাবি করেছো আমার দাদার 360% জমি আছে, যদি পারো সেটার প্রমাণ দেখাও। আর যদি পারো যে তোমার আমার ফুফুর নামে অর্থাৎ তোমার দাদির নামে 52% জমির বেশি তোমার দাদির নামে আসে নাই, সেটার প্রমাণ দেখাও। আর আমি তো বললাম যে আমার মায়ের ক্রয় করা জমি তোমার দাদির নামে অর্থাৎ আমার ফুফুর নামে চলে গেছে, হ্যাঁ, সেটা আমি প্রমাণ দেখাইলাম। তুমি পারলে দেখাইও যে এই জমি তোমার দাদির নামে যায় নাই। হ্যাঁ, এরপরে যেই আরএস রেকর্ডের যে সমস্ত মালিক ছিল তাদের জমিগুলো তোমার, তাদের জমিগুলোও তোমার দাদির নামে গিয়েছে, আমার ফুফুর নামে গিয়েছে। যদি পারো তো দেখাও যে না, সঠিকটা গিয়েছে। বাড়ি থেকে তোমার দাদি কতটুকু জমি পাইবে, আমার ফুফু, তোমার দাদি বাড়ি থেকে আরএস রেকর্ড অনুযায়ী জমি পাবে কতটুকু। এই যে এটা হচ্ছে আরএস পর্চা। এই যে আরএস পর্চার মধ্যে বাড়ির যে দাগ নাম্বার দেওয়া আছে, বাড়ির দাগ নাম্বার হচ্ছে 4650, 4650 বাড়ির দাগ।
এই 46 ও 50-এ তো 1% জায়গাও তো তোমার দাদি পায় না, আমার ফুফু তো 1% জায়গাও পায় না। তো সেখানে দিয়ারা রেকর্ডের মধ্যে 2% আসলো কিভাবে, কোথা থেকে আসলো? উনি কি জায়গা কিনেছে কারো কাছ থেকে, নাকি জায়গা কি প্রতিদিন কি এরকম মানুষের মতো বা প্রাণীর মতো কি বাচ্চা ডেলিভারি দেয় যে জায়গা বাড়তে থাকবে? তো জায়গাটা আসলো কিভাবে বেশি? যদি তুমি মনে করো যে না, যেটা আসছে সঠিক আসছে, তাহলে সেটা আদালতে গিয়ে দেখাও যে ভুল আসে নাই। আদালতে না দেখায়া বিভিন্ন মানুষদেরকে টাকা দিয়া তারপরে আমাদের বাড়িতে গিয়ে জোরপূর্বক দখল, তারপর আবার আমার বিরুদ্ধে আবার মিথ্যাচার, এগুলো যদি বন্ধ না করো আর যদি সংশোধন না হও, তাহলে যে কোনো সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে কিন্তু গজব আসতে পারে। আল্লাহর আযাব কিন্তু অত্যন্ত ভয়াবহ। 2018 সালে 17 সালে তোমার বাবা যা করেছে, তার পরবর্তীতে আল্লাহর গজব আসে নাই? গত বছর তোমার বাবা আমাকে বলেছিল যে আমার বুকটা একবারে ফাড়া, অপারেশনের রোগী আমি। তো এইগুলি তো আল্লাহ তাআলার পক্ষ থেকে গজবও হইতে পারে। এই জন্য আল্লাহর আযাব অত্যন্ত ভয়াবহ। আল্লাহ যদি ধ্বংস করে দেয়, কিভাবে যে ক্ষতি হবে, ক্ষতিগ্রস্ত হইবা, সেটা কিন্তু কল্পনাও করতে পারবা না। এই কিছু টাকার লোভে এই যে মিথ্যাচার করতেছো, কিছু টাকার লোভে আল্লাহ যদি গজব দেয়, কত লক্ষ লক্ষ টাকা কতভাবে নষ্ট হয়ে যাবে, সেটার কিন্তু কোনো হিসাব মিলাইতে পারবা না। আল্লাহ তাআলা তোমাদেরকে হেদায়েত দান করুক।